দর্শক এখন রয়েছে দেশের আর্থিক খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদ। মোহাম্মদ কায়সার হামিদ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। Thank you very much. Thanks for inviting me here. কায়সার আহমেদ, আমরা দেখলাম যে করোনার মধ্যেও Q3-তে আমরা দেখলাম যে এনবিএফআই গুলো কিন্তু বেশ ভালো করেছে। বিষয়টাকে কিভাবে দেখছেন? সেই সাথে করোনার ফার্স্ট ওয়েভ তো আমরা শেষ করলাম, সেকেন্ড ওয়েভের দিকে আমরা যাচ্ছি, এটা অনেকে আসলে দুশ্চিন্তাতেও আছে। তো এই বিষয়গুলো কিভাবে দেখছেন, বিশেষ করে যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো একটু জানবো, সেটার ওভারকাম কিভাবে করবেন, সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কাছ থেকে। ইউ আর ভেরি কারেক্ট। আমরা যদি তৃতীয় প্রান্তিকের বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান যেগুলো লিস্টেড আছে তাদের পারফরমেন্স দেখি, আমরা দেখতে পাই যে বেশিরভাগ প্রতিষ্ঠানই তারা ঘুরে দাঁড়িয়েছে। গত বছর ঠিক এরকম সময়ে বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান এবং টপ যারা, তারাও আমরা দেখেছি যে বিভিন্ন কারণে, পার্টিকুলারলি ক্যাপিটাল মার্কেটের পারফরমেন্সের কারণেও তাদের আশানুরূপ আশাব্যঞ্জক ইপিএস বা প্রফিট তারা করতে পারেনি। এই বছর আমার কাছে মনে হয় যে দুইটা বা তিনটা কারণে এসেছে। একটা হচ্ছে যে বেশিরভাগ এনবিএফআই গুলোর অপারেটিং এক্সপেন্স কমেছে, সেটা তাদের এফিসিয়েন্সি এবং হিউম্যান ক্যাপিটাল, হিউম্যান রিসোর্সকে এফিশিয়েন্টলি ম্যানেজ করার জন্য। আরেকটা বিষয় এসেছে তাদের প্রভিশনিংটা। আপনি জানেন যে সমস্ত ব্যাংক এনবিএফআই গুলোর এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংকের যে লিনিয়েন্ট পলিসি আছে, অর্থাৎ পেমেন্ট ডেফারেল দেয়া এবং এটার জন্য তাদের সিআইবিটাকে নেগেটিভ ক্লাসিফাই না করা, সেটার সুবিধা এটার সঙ্গে যুক্ত হয়েছে। লাস্ট যে আমরা করোনা পরবর্তীতে ক্যাপিটাল মার্কেটের যে আবার ট্রেড শুরু হলো, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ সবাই কিন্তু তাদের পারফরমেন্স ভালো করেছে। তো সেটারও কিন্তু একটা রিফ্লেকশন আমরা থার্ড কোয়ার্টারে ম্যাক্সিমাম এনবিএফআই এর ব্যালেন্স শিটে দেখতে পেয়েছি। একদম। আমরা জানি যে সরকার কিন্তু 19টির মতো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল এবং সেটা বাস্তবায়ন কিন্তু আপনাদের মাধ্যমে হচ্ছে, ব্যাংকের মাধ্যমে হচ্ছে, এনবিএফআই এর মাধ্যমে হচ্ছে। তো সেই কাজটা কতটুকু আপনাদের মাধ্যমে হচ্ছে সেটা একটু জানতে চাইবো, এবং সেক্ষেত্রে তারল্যে কোনো প্রভাব পড়ছে কিনা? খুবই সময় উপযোগী প্রশ্ন রণ, আমি বলতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করোনা পরবর্তীতেই শুরু থেকেই একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছে এসএমই, কর্পোরেট, এনজিও, বিভিন্ন সেক্টরকে মিলিয়ে প্রায় লক্ষাধিক কোটি টাকার উপরে, এবং যেটার বেশিরভাগ অংশই কিন্তু ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে আমি বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে দুইটা সেক্টরকে বলতে চাই। একটা হচ্ছে এসএমই আর একটা হচ্ছে কর্পোরেট। তো এসএমইর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আমরা টোটাল যে ইমপ্লিমেন্টেশন সেটা থেকে পিছনে থাকলেও আর্থিক প্রতিষ্ঠান কিন্তু কিছুটা হলেও এখানে ভালো করেছে। এবং আমরা যেমন আমাদের বিডি ফাইন্যান্স থেকে আমাদের যে শতভাগ যতটুকু আমাদের যে কোটা ছিল তার পুরাটাই কিন্তু আমরা ডিসবার্সমেন্ট করেছি। এখন আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে এটার যে রিফাইন্যান্সিং স্কিমের যে টাকাটা, সেটা পাওয়ার জন্য অপেক্ষা করছি। অন্যদিকে কর্পোরেটের কাছে আমার কাছে মনে হয় যে আর্থিক প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে একটু পিছিয়ে আছে। আমরা যেহেতু এই বিষয়টা আগে নৈতিকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভাল পেতে হয়, তারপরে এটা ডিসবার্সমেন্টে যেতে হয়, সেক্ষেত্রে আমরা এখনো একটু পিছিয়ে আছি। আমরা কিন্তু বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান খুবই সীমিত আকারে এখনো পর্যন্ত কর্পোরেটের যে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং এর যে স্টিমুলাস প্যাকেজ আছে সেটার নীতিগত অনুমোদন পেয়েছি। তো সেই বিষয়টা আমরা আমাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের সঙ্গে নিবিড় যোগাযোগ মেনটেন করছি, এবং আমরা দেখছি যে এখন কিছুটা গতিশীলতা এসেছে। বাট এই বিষয়টাকে যদি আরো এক্সপেডাইট করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা বাস্তবায়নের জন্য সুবিধা হবে। আরেকটা বিষয় আপনি প্রশ্ন করেছেন যে এখানে তারল্যর কোনো সংকট বা একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কিনা, আমরা সার্বিক তারল্যে কোনো প্রভাব পড়ছে কিনা আসলে। রাইট রাইট আমরা বিগত 2 বছর ধরে আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু একটা তারল্য সংকটের মধ্যে দিয়ে যেতে দেখছি। সেটা শুধু করোনা না, করোনা বিষয়টাকে আরেকটু কঠিন করে তুলেছে। এটার মধ্যে আপনি জানেন যে দুইটা আর্থিক প্রতিষ্ঠানের সাময়িক অপারেশন বন্ধ হয়ে যাওয়া এবং একটা প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়া, সেটাই কিন্তু আপনার এই তারল্য সংকটের একটা বড় ভূমিকা কিন্তু রেখেছে। তার মধ্যে এই করোনা পরিস্থিতি, যেহেতু আমরা আমাদের লোন কাস্টমারের ইনস্টলমেন্টটা রেগুলার ফেরত পাচ্ছি না, কিন্তু অন্যদিকে ডিপোজিটরের পেমেন্টের একটা প্রেশার করোনার কারণে আছে, এবং যে আর্থিক যে আস্থার যে সংকটটা ছিল সেটার কারণে কিন্তু একটা প্রেশার ছিল। সব মিলাই কিন্তু একটু লিকুইডিটি প্রেশার আছে বলে আমি মনে করছি। এবং সেই পরিস্থিতিতে আমরা যদি প্রি ফাইন্যান্স পেতাম,
নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান থেকে, তাহলে কিন্তু এই যে স্টিমুলাস প্যাকেজ যেটা আছে সেটা শতভাগ বাস্তবায়নের জন্য এনবিএফআই এর যে যে অংশটা আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারতাম। আপনারা জানেন যে এনবিএফআই গুলো সাধারণত তৃণমূল পর্যায়ের ছোট ছোট লোনগুলো এবং অভিনব যে ইনোভেটিভ যে এসএমই লোন এবং আছে সেগুলো সাধারণত করে থাকে। লিজ ফাইন্যান্সিং বলেন, ছোট যে স্মল এসএমই লোনগুলো বলেন, যেগুলো হয়তো ব্যাংকের জন্য করা একটু রেগুলেশনস, তাদের এক্সপেন্সিভ মডেল, বিভিন্ন কারণে সেগুলো কিন্তু এনবিএফআই গুলো করে থাকে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই এসএমই সেক্টরটাই কিন্তু আমাদের ইকোনমির যে আবার যে আমরা পুনরুত্থান বলছি বা আমরা যে ফেরত আসতে যাচ্ছি সেটার পিছনে বড় ভূমিকা পালন করছে। তো সেখানে যদি আমরা এই স্টিমুলাস প্যাকেজটা শতভাগ বাস্তবায়ন করতে চাই, এখানে যদি আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান থেকে অর্থাৎ বাংলাদেশ বা বাংলাদেশ ব্যাংক কিংবা অর্থ মন্ত্রণালয় থেকে যদি প্রি ফাইন্যান্সিং ফ্যাসিলিটি পাই, আমার মনে হয় এখানে শতভাগ আমরা প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করতে পারবো এবং যে তারল্য সংকটের কথা আপনারা বললেন সেটা আসলে সত্যিকার অর্থে আমরা ওভারকাম করতে পারবো। অবশ্যই। আমি একটু জানতে চাইবো যে লকডাউন পরবর্তীতে অবস্থায় আলটিমেটলি আপনারা কোন কোন সেক্টরে আসলে গুরুত্ব দিচ্ছেন বা দিয়েছেন, কোন কোন ব্যবসায়িক খাতে একটু জানতে চাই। রাইট। আপনি দেখবেন যে আমরা সাধারণত মোটা থেকে ৩ ধরনের ফাইন্যান্সিং করে থাকি। একটা হচ্ছে কর্পোরেট বা কমার্শিয়াল বিজনেস, একটা হচ্ছে এসএমই, আর একটা হচ্ছে রিটেল। আমরা করোনার কারণে যদি দেখতে পাই যে আমাদের দেশে এই মুহূর্তে আসলে কি ধরনের প্রতিষ্ঠানের পাশে আমাদের দাঁড়ানো দরকার, অর্থনীতির পুনর্গঠন বলেন, আমাদের করোনা পরিস্থিতিতে পরবর্তীতে আমাদেরকে আবার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে বলেন, সেইগুলো বিবেচনা করে বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান লাইক বিডি ফাইন্যান্স আমরা কিন্তু ফোকাস করছি এসএমই তে এবং যে সমস্ত কর্পোরেট বা ইমার্জিং কর্পোরেট আছে সেগুলোর উপরে, যাদের ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা যদি এই মুহূর্তে ফাইন্যান্সিং করি তাহলে তাদের ওখানে যে আমাদের এক্সিস্টিং লোন আছে সেটাও আমাদের রিস্কের মধ্যে পড়বে না, আমরা ফেরত আসতে পারবো, কেননা তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের কলকারখানাকে সচল রাখতে হবে, তাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে। সিমিলারলি যে এসএমই গুলো আছে তাদের ট্রেডিং যে বিজনেসটা যেটা স্টাক হয়ে গিয়েছিল এবং তাদের যে সংকটের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল তাদের কিন্তু আমাদেরকে এই মুহূর্তে সাপোর্ট দিতে হবে। অবশ্যই। সেই গুরুত্ব বিবেচনা করে আমরা এসএমই দিকে কিন্তু সবচেয়ে বেশি ফোকাস করছি এবং সঙ্গে সঙ্গে চলতি মূলধন এবং অন্যান্য লিজ ফাইন্যান্সিং এর যোগান দিচ্ছি ছোট এবং ক্ষুদ্র মাঝারি যে সমস্ত কর্পোরেট গুলো আছে সেগুলোর উপরে। অবশ্যই। আমরা এনবিএফআই সেক্টর নিয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেস স্যার। দর্শক, বিরতির আগে দেশে আর্থিক খাত নিয়ে কথা বলছিলাম। বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব কায়সার হামিদ, করোনার মধ্যে আসলে বেশিরভাগ সেক্টরই অনেক নেগেটিভ ট্রেন্ড আমরা বেশিরভাগ সেক্টরে দেখেছি, অনেক চ্যালেঞ্জ ফেস করছে বেশিরভাগ সেক্টরই। তো এই সেক্টরও তার বাইরে না, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিভাবে ওভারকাম হবে, বিশেষ করে আমি একটু জানতে চাই যে তারল্য সংকটের যে ব্যাপারটা সেটার আসলে সমাধানটা কিভাবে সম্ভব? রাইট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে। সবগুলো সেক্টরই কিন্তু বিভিন্ন প্রধানমন্ত্রী, সরকার এবং নিয়ন্ত্রণ বোর্ডের কাছে আবেদন করেছে। আমরা কিন্তু সেটার বাইরে থেকে তাদেরকে শুধু সাপোর্টই করছি না, আমার কাছে মনে হয় যে আমাদেরও কিছু সাপোর্ট হয়তো আসলে দরকার। তো এই বিষয়টাকে আমি দুই ভাগে বলতে চাই। একটা হচ্ছে যে আমাদের রেগুলেটর থেকে আমরা কি ধরনের সাপোর্ট পেতে পারি আর আমরা আসলে কি করতে পারি এখান থেকে বের হওয়ার জন্য। আমি যদি বড় ধরনের সমস্যা বলতে পারি, এই মুহূর্তে দুইটা সমস্যা এনবিএফআই গুলো ফেস করছে। একটা হচ্ছে লিকুইডিটি প্রবলেম এবং যেটা আরো ডিফিকাল্ট হবে আমি মনে করছি যে 2021 সালে, এবং আরেকটা হচ্ছে আপনার খেলাপি ঋণের যে বিষয়টা। তো তারল্য সংকটটা দেখেন, এদিকে এখন আমরা ব্যাংকে দেখছি যে এডি রেশিও অনেক লো, খুব বেশি তারল্য তাদের রয়েছে। অন্যদিকে এনবিএফআই গুলোতে আমরা কিন্তু 2-3টা বাদে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি তারা একটা তারল্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এনবিএফআই এর ব্যালেন্স শিট গুলো খুবই ছোট একটা ব্যালেন্স শিট। সেখানে আমরা লোনের যে কাস্টমার তাদের রিপেমেন্ট পাচ্ছি না, তাদের ফি বেস কোনো ইনকাম নাই, ট্রেড বেস কোনো ইনকাম নাই, শুধুমাত্র টার্ম লোন, লিজ ফাইন্যান্সিং এই ধরনের লোন এবং অন্যদিকে ফিক্সড ডিপোজিট তারা রেজ করে। তো এবং ডিপোজিটের বিষয়টাও আমরা দেখছি যে তারা ইনাফ পরিমাণ ডিপোজিট রেজ মোবিলাইজ করতে পারছে না এবং অল্টারনেটিভ সোর্সেস গুলোও নাই। এবং এই বিষয়টা আরো কঠিন হতে পারে যদি 21 সালে শুরুতে যে প্রতিষ্ঠানগুলো লোনের ফেরত দেওয়ার কথা তারা যদি আসলে তাদের সেই আর্থিক সক্ষমতা তাদের তৈরি না হয়, তারা লোন সার্ভিসিংটা যদি কন্টিনিউ করতে না পারে, তাহলে কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু আরেকটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে।
এখান থেকে যদি বের হতে হয়, আমি মনে করি যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখনই এই মুহূর্তে অল্টারনেটিভ সোর্স অফ ফান্ড নিয়ে কাজ করা দরকার। আমরা বিডি ফাইন্যান্স কিন্তু এই মুহূর্তেই আপনার ফরেন ডেপ্ট নিয়ে এবং বন্ড নিয়ে কাজ করছি। আমরা খুবই শীঘ্রই ইনশাআল্লাহ আমরা রেগুলেটরি বডি থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেলে আমরা খুব শীঘ্রই বন্ড মার্কেটে নিয়ে আসবো। যেহেতু এই মুহূর্তে ইন্টারেস্ট রেট খুব লো, ব্যাংকগুলোর ইন্টারেস্ট রেট খুব লো, এবং ইন্টারন্যাশনালি আমরা দেখতে পাচ্ছি যে লাইভর রেট ইজ ভেরি লো, এবং ইউরোপিয়ান মার্কেটে আমরা দেখছি যে ডিফ্লেশনারি একটা অবস্থার দিকে তারা যাচ্ছে। এইটা বিষয় বিবেচনা করে আমরা এনবিএফআই গুলো যদি এই মুহূর্তে কিছু ফরেন ডেপ্ট অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে আমাদের কস্ট অফ ফান্ড অনেক সিগনিফিকেন্টলি কমবে, লিকুইডিটি পজিশনটা অনেক ইমপ্রুভ করবে। সঙ্গে সঙ্গে আমরা যদি এই মুহূর্তে বন্ড নিয়ে আসতে পারি, যেহেতু বিসিক এই ব্যাপারে খুবই পজিটিভ, বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে খুবই পজিটিভ, সুতরাং আমরা যদি এই মুহূর্তে বন্ডটা মার্কেটে নিয়ে আসতে পারি, যেটা আমাদের 3 থেকে 5 বছরের সময়ের মধ্যে কিন্তু তারল্য বিরাট এক ধরনের সহায়তা দিবে। এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে কাস্টমার ডিপোজিট মোবিলাইজ করার জন্য এগিয়ে আসতে হবে। তাদের ডিফারেন্ট ধরনের ফান্ড ডিপোজিট স্কিম, তাদের নতুন নতুন স্কিম তৈরি করতে হবে। আমরা যেমন ওয়েলথ ম্যানেজমেন্ট কনসেপ্ট চালু করেছি, আমরা এই মুহূর্তে কঠিন বাস্তবতার কথা বিবেচনা করে সুরক্ষা নামে একটা ডিপোজিট নিয়ে আসছি বিডি ফাইন্যান্স। তো এই মাস থেকে এটা আমরা চালু করেছি। তো সুরক্ষাটা হচ্ছে যে আমরা শুধু আর্থিক সুরক্ষাই না, সঙ্গে সঙ্গে তার পরিবারের যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা এই মুহূর্তে সবচেয়ে বড় কনসার্ন, যে তার পরিবারের যে কোথায় রোগী ডাক্তার দেখাবে, ট্রিটমেন্ট পাবে, ইন্স্যুরেন্স কাভারেজ পাবে, এই বিষয়গুলো কিন্তু যোগ করে আমরা একটা ডিপোজিট প্রোডাক্ট নিয়ে আসছি। তো আমার কাছে মনে হয় এনবিএফআই গুলোকে এই মুহূর্তে ডিপোজিট প্রোডাক্টে বৈচিত্র্য আনতে হবে, সাধারণ কাস্টমারের কাছে ডিপোজিট প্রোডাক্টটা নিয়ে আসতে হবে, এবং ডিজিটাল ডিপোজিট নিয়ে আসার জন্য তাদেরকে কাজ করতে হবে। আমরা এই মাসে বিডি ফাইন্যান্স একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ডিপোজিট রেজ করার জন্য একদম প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে আমরা পৌঁছে যাব। তো এগুলো যদি আমরা করতে পারি, বন্ড, ফরেন ডেপ্ট, কাস্টমার ডিপোজিট এবং ডিফারেন্ট স্কিম এই সময়ের কথা বিবেচনা করে এটা যদি আমরা আনতে পারি, তাহলে আমরা তারল্য সংকটের বিষয়টাকে মোকাবেলা করতে পারবো। অন্যদিকে আমি যে বিষয়টা আপনাকে একটু আগে বলেছিলাম, যে আমরা যদি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থেকে প্রি ফাইন্যান্সিং ফ্যাসিলিটি গুলো পাই, অর্থাৎ যেটা এখন রিফাইন্যান্সিং আছে সেটা যদি আমরা ফার্স্টলি অ্যাডভান্স পেয়ে যাই, তাতে দুইটা উপকার হবে। একটা হচ্ছে শতভাগ স্টিমুলাস প্যাকেজের বাস্তবায়নটা হবে, যেটা আমাদের দেশের জিডিপিতে আবার গ্রোথের ক্ষেত্রে এটা ভূমিকা পালন করবে, সঙ্গে সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলো তারল্য সংকটটা কাটিয়ে উঠতে পারবে। তো এই দুইটা বিষয় আমার কাছে মনে হয় আর্থিক প্রতিষ্ঠানগুলো তারল্য সংকট মোকাবেলায় কাজ করতে পারে। সেটা আমরা প্রত্যাশা করি যে ব্যাংকের মতো আরো অনেক প্রোডাক্ট আমরা এই সেক্টরে দেখব। তো আমরা জানি অনেক সম্ভাবনা একটা সেক্টর হচ্ছে এনবিএফআই, এবং পুঁজিবাজারও আসলে একটা বড় সেক্টর আসলে এই সেক্টরটা। তো সেই সেক্টরের দুটি কোম্পানির আসলে পড়ে যাওয়াটাকে আসলে কিভাবে দেখছেন, আস্থার ক্ষেত্রে আসলে কি সমস্যাটা ফেস করছেন, এখান থেকে উত্তরণের আসলে কি উপায় আছে, কি মনে করছেন আপনারা? রণ, এই বিষয়টাকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। এখানে মিডিয়ার একটা বড় ধরনের ভূমিকা আছে। সেটা হচ্ছে যে দেখেন, মাত্র দুইটা এনবিএফআই যার সাইজ একটা ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকের একটা ব্রাঞ্চের চেয়েও ছোট, সেই দুইটা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে আমরা পুরো সেক্টরকে, খাতকে দোষারোপ করে কথা বলছি। পুরো এনবিএফআই এর এনপিএল এর পরিমাণ আপনার বিলো 10,000 crore টাকা, এবং এর মধ্যে যদি ওই দুইটা আর্থিক প্রতিষ্ঠান বাদ দেই, তাহলে এটা 4,000 কোটি টাকারও নিচে। আপনি যদি টপ একটা ব্যাংকের এনপিএল দেখেন, হুইচ উইল বি 14,000 crore টাকা। সো ব্যাংকের, আপনি 10টা ব্যাংকের এনপিএল এর পরিমাণ ধরেন, প্রায় সেটা হচ্ছে 62,000 crore টাকা। ওয়ারাস পুরো এনবিএফআই সাইজই হচ্ছে আপনার 68,000 crore টাকা, যার এনপিএল হচ্ছে 4,000 থেকে 6,000 কোটি টাকার মধ্যে। তো এইটা আমরা আসলে একটু বৈষম্য ভাবে ট্রিট করি। একটা লিজিং কোম্পানি খারাপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো সেক্টরকে নিয়ে আমরা দোষারোপ করি। ওয়ারাস ব্যাংক কিন্তু 10টা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেগুলো নিয়ে বলি না যে ব্যাংকিং খাত খারাপ, আমরা পার্টিকুলার ব্যাংকের নাম বলি যে ওই ব্যাংক একটা সমস্যার মধ্যে আছে। আপনি জানেন যে সরকারি ব্যাংক এবং আরো কিছু ব্যাংকগুলো আছে, আমি এর মধ্যে আজকেও পত্রপত্রিকায় এসেছে, যে যারা খুব কঠিন একটা সময়ের মধ্যে যাচ্ছে, কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরটাকে নিয়ে বলি না, আমরা এনবিএফআই সেক্টরটাকে নিয়ে বলে ফেলি যখন একটা বা দুইটা আর্থিক প্রতিষ্ঠান সমস্যার মধ্যে পড়ে। আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটু এগিয়ে আসতে হবে আস্থা অর্জন করার জন্য, কাস্টমার আস্থা অর্জন করার জন্য। আমাদের যে সার্বিক আর্থিক প্রতিষ্ঠানের এনপিএল কম, আমাদের যে ইনোভেটিভ প্রোডাক্ট আছে, আমরা যে অনেক ইফিশিয়েন্টলি ব্যাংকের থেকে ফাস্টার ডিসিশন দিতে পারি, এবং কাস্টমারের যে কাস্টমাইজ যে ধরনের প্রোডাক্ট নিতে পারে, যে ধরনের লিজ ফাইন্যান্সিং, মেশিনারি নিয়ে আসা, তাদের এসএমই লোন, অন্যান্য, সেগুলো কিন্তু আসলে ব্যাংকের কাছ থেকে তাদের পাওয়াটা দুরূহ বা কঠিন বিষয়টা।
তো সেই বিষয়টা আর্থিক প্রতিষ্ঠানগুলো শোকেসিং করতে হবে, সাধারণ কাস্টমার কাছে যেতে হবে, এবং এইটার জন্য স্ট্র্যাটেজিক মার্কেটিং ইনিশিয়েটিভ দরকার। তাহলে আর্থিক প্রতিষ্ঠান যে এই কঠিন একটা যে ইমেজ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, আস্থার সংকট বলে আপনারা বলছেন, আমরা সবাই বলছি, সেটাকে ওভারকাম করতে পারে। একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের কিন্তু 2-3টা আর্থিক প্রতিষ্ঠান আছে যারা ট্রিপল এ রেটেড, যারা অনেকগুলো ব্যাংকের থেকে ভালো। একটা ব্যাংকও কিন্তু এখনো ট্রিপল এ ক্রেডিট রেটিং পায়নি। তো সেই সমস্ত বিবেচনা করে কিন্তু আমরা আর্থিক প্রতিষ্ঠান একটা দুইটা সমস্যা থাকতেই পারে, কিন্তু সার্বিকভাবে আর্থিক প্রতিষ্ঠানের অবস্থান কিন্তু আশাব্যঞ্জক। সেটাই। আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে ব্লু চিপ কোম্পানি হিসেবে সিএসসি 30-তে লিস্টেড হয়েছে বিডি ফাইন্যান্স। এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। And thank you very much. I must thank all the shareholders, all the regulators for their confidence on BD Finance. আমরা BD ফাইন্যান্সের সাম্প্রতিক পারফরমেন্সের উপরে দেখলাম যে চিটাগং স্টক এক্সচেঞ্জ যে তার সিএসসি 30 করে, যেখানে ব্লু চিপ শেয়ারগুলোর উপরে বেস করে তার ইন্ডেক্সটা দেয়, সেখানে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছে নভেম্বরের 1 তারিখ থেকে। এবং আপনি শুনে খুশি হবেন, শুধুমাত্র বিডি ফাইন্যান্সের বাইরে এখানে আইডিএলসির মতো একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে আছে এই ইন্ডেক্সের মধ্যে, যেটা লাস্ট বিগত কয়েক মাস ধরে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান, আমি মনে করি ওভারঅল ক্যাপিটাল মার্কেটে বিডি ফাইন্যান্স কিন্তু লিড দিয়ে আসছে। আমাদের নাম্বার অফ ট্রেড, ভলিউম এবং শেয়ারের যে কন্টিনিউয়াস যে একটা আপনার ইমপ্রুভমেন্ট, এবং সেটা হয়েছে কয়েকটা কারণে। একটা হচ্ছে যে আমাদের যে লাস্ট ডিভিডেন্ড আমরা ডিক্লেয়ার করলাম, ক্যাশ 12% ক্যাশ ডিভিডেন্ড, এবং আমাদের যে রিসেন্ট পারফরমেন্স, যে ম্যানেজমেন্ট চেঞ্জেস, সেই সবকিছু মিলে কিন্তু শেয়ার হোল্ডারদের একটা আস্থা ফেরত এসেছে বিডি ফাইন্যান্সের উপরে। এবং মার্কেটেরও একটা পজিটিভ বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই করোনা পরবর্তীতে বিসিকের লিডারশিপের কারণে কিন্তু মার্কেটে মানুষের আস্থা ফেরত পেয়েছে। সবকিছু বিবেচনা করে সিএসসি রাইট ডিসিশনই নিয়েছে বলে আমি মনে করি, এবং আমরা এই বিষয়টাকে ধরে রাখবো যাতে বিডি ফাইন্যান্সকে সবসময় ব্লু চিপ শেয়ার হিসেবেই কাউন্ট করা হয়। সেটাই আমরা প্রত্যাশা করব যে এনবিএফআই সেক্টর আসলে পুরো অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব রাখবে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, 21 টেলিভিশনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের আর্থিক খাতের নানা দিক ও করণের কথা বলছিলেন বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদ। দর্শক, নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 1:30 আবার ফিরে আসবো কৃষি বিজনেসের আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।